আচ্ছা, একটা বিষয় কি কখনো লক্ষ্য করেছেন যে পেপ গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারে সবসময় একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়ে গেম কন্ট্রোলে রেখেছেন? বিষয়টা হয়তো ক্লিয়ার হলো না এখনও। বিষয়টা আরও ক্লিয়ার করে দিই। যখন পেপ গার্দিওলা বার্সেলোনার দায়িত্বে ছিল তখন সে পুরো গেম কন্ট্রোল করত সার্জিও বুস্কুয়েটস দ্বারা। এরপর যখন সে বায়ার্নের দায়িত্ব পেল তখন সে গেম কন্ট্রোল করত কিমিকের দ্বারা। এরপর যখন সে সিটিতে দায়িত্ব পেল তখন ফার্নান্দিনহো ও পরবর্তীতে রদ্রির মাধ্যমে পুরো গেমটাকে সে কন্ট্রোলিং করত। অর্থাৎ বার্সেলোনা, বায়ার্ন এবং সিটির প্লেয়িং যে স্ট্র্যাটেজি সেটা লক্ষ্য করলে দেখা যাবে যে পেপ গার্দিওলা পুরো গেমটাকে শুধুমাত্র একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দ্বারা কন্ট্রোল করে থাকে। গার্দিওলার প্লেয়িং সিস্টেমে যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার কতটুকু গুরুত্ব বহন করে তা বোঝার জন্য আমাদের যেতে হবে 20-21 সিজনের ফাইনাল ম্যাচে, যেখানে গার্দিওলা চমক দেখানোর জন্য টমাস টুখেলের চেলসির বিপক্ষে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বাদে স্টার্ট করেছিল, যার ফলস্বরূপ ওই সিজনে চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটি 1-0 ব্যবধানে হেরে ফাইনাল থেকে বিদায় নেয়। পরবর্তীতে গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে আবারও 22-23 সিজনে ফাইনাল পর্যন্ত নিয়ে যায়। এবার কিন্তু সে 20-21 সিজনের মতো ভুল করেনি। সে স্টার্টিংয়ে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার অর্থাৎ রদ্রিকে নামায় এবং যার ফলস্বরূপ ম্যানচেস্টার সিটি ওই সিজনের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হয়। অর্থাৎ গার্দিওলার সম্পূর্ণ ট্যাকটিক্স নির্ভর করে একজন সফল ডিফেন্সিভ মিডফিল্ডারের ওপর। আসলে আরও ভালোভাবে লক্ষ্য করলে বিষয়টি দেখতে পারবেন যে 22-23 সিজনের ফাইনালে রদ্রির করা একমাত্র গোলেই ম্যানচেস্টার সিটি সেবার ইউসিএল জিতেছিল। গার্দিওলার ট্যাকটিক্সে ডিএমটি হতে হবে বল রিকভারি, পাসিং ও ডিস্ট্রিবিউশনে পারদর্শী। এই সিজনে রদ্রির ইনজুরির পর গুন্ডোগান ও কোভাচিচকে ফলস ডিএম হিসাবে খেলালেও গার্দিওলার ট্যাকটিক্সে হচ্ছে না কোনো উন্নতি, বারবার ব্যর্থ হচ্ছে ম্যানচেস্টার সিটি। সম্প্রতি পোর্তো থেকে ম্যানচেস্টার সিটিতে যুক্ত হওয়া নিকো গঞ্জালেজের উপর পূর্ণ আস্থা আছে পেপ গার্দিওলার, যার ফলস্বরূপ আমরা কিছু ম্যাচে তাকে স্টার্টিং এক্সাইতে নামতে দেখেছি এবং গার্দিওলার আস্থা অনুযায়ী নিকো গঞ্জালেজ সেন্টার মিড ও ফলস ডিএম হিসেবে কতটুকু ভূমিকা রাখবে তা আগামী ম্যাচগুলোতে ভালোভাবে বোঝা যাবে। আসলে একটা মজার বিষয়কে কখনো খেয়াল করেছেন যে গার্দিওলার থেকে শিক্ষা নেওয়া তার শিষ্যরাও কিন্তু মডার্ন ডে ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডারকে কেন্দ্র করে খেলাগুলো সাজান। যেমন জাভি আলোনসোর কথাই ধরুন, 23-24 সিজনে বায়ার লেভারকুসেনের এমন ভাইব পারফরমেন্সের পেছনে দায়ী ছিল গ্রানের ঝাকা। ওই সিজনে জাভির নেতৃত্ব ও ঝাকার অসাধারণ পারফরমেন্সের জন্য সেবার বায়ার্নের একতান্ত্রিক রাজত্ব কাটিয়ে প্রথমবারের মতো বায়ার লেভারকুসেন জিতে বুন্দেসলিগার শিরোপা। জাভির মতো বার্সেলোনার আন্ডারে কোচ জাভিও কিন্তু একই সিস্টেমে প্লে করে থাকেন। যেমন বুস্কুয়েটসকে দিয়ে মিডফিল্ড কন্ট্রোল করার মাধ্যমে জিতিয়েছিলেন লা লিগা, কিন্তু বুস্কুয়েটসের প্রপার রিপ্লেসমেন্ট পাওয়ায় ব্যর্থ হওয়ায় বিগ ম্যাচগুলো হারের সম্মুখীন হয়েছিলেন জাভি, যার ফলস্বরূপ তাকে হতে হয়েছিল স্যাক। অপরদিকে ফ্লিকের আন্ডারে পেদ্রি ও কাসাডো যেন পুরো মিডফিল্ডটাকে দখল করে রেখেছে নিজের আন্ডারে। পেদ্রি তো এক প্রকার বুস্কুয়েটসের রিপ্লেসমেন্টের মতো বল রিকভারির ক্ষেত্রে নিচে নেমে আসে, আবার কাসাডোর সহযোগিতায় উপরেও খেলে থাকে। এজন্য এক বুস্কুয়েটস ও ইনিয়েস্তার পায়ের জাদুর সংমিশ্রণে তৈরি এক অসাধারণ প্লেয়ার, যা বর্তমানে বার্সেলোনার প্রতিটি জয়ের পেছনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো বর্তমানে ম্যানচেস্টার সিটির মিডফিল্ড সংকটে থাকার কারণে এমন বেহাল দশা। যতদিন না পর্যন্ত রদ্রির একজন প্রপার রিপ্লেসমেন্ট পাওয়া না যাচ্ছে ততদিন হয়তো গার্দিওলার আন্ডারে ম্যানচেস্টার সিটির ভালো করার সম্ভাবনাটা অতটা নাই। আমরা আশা করব আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে পেপ গার্দিওলা একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডারকে সাইন করানোর মাধ্যমে সিটির এই বেহাল দুর্দশাকে মুক্ত করবে, কারণ লাখো সিটি ফ্যান এখনও চায় গার্দিওলা সিটিকে আবার আগের রূপে ফিরিয়ে আনুক। আমরাও প্রত্যাশায় থাকবো, দেখব আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে পেপ গার্দিওলা কতটুকু কি যৌক্তিক সিদ্ধান্ত নেয় ম্যানচেস্টার সিটির উন্নতির জন্য। ধন্যবাদ সবাইকে।